আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। ডিসেম্বরের 4 ও 5 তারিখে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভারত সফরে এসেছিলেন। তিনি ফিরে গেছেন দেশে। ভারতে অবস্থানকালে দু দেশের মধ্যে বেশ কিছু বড় রকমের সামরিক, বাণিজ্যিক ও পারস্পরিক সহযোগিতা নিয়ে চুক্তি হয়েছে। এ খবর আপনারা সবাই জানেন। ইউক্রেন যুদ্ধ চলাকালীন ভারতের এভাবে রাশিয়ার ঘনিষ্ঠ হওয়াতে আমেরিকা যে তেলে বেগুনে জ্বলে উঠেছে সে খবরও আপনারা নিশ্চয়ই পেয়ে গেছেন। সম্ভাবনা আছে বাণিজ্য শুল্ক নিয়ে ভারতের সঙ্গে যে আলোচনা চলছিল আমেরিকার, সেই আলোচনা ভেস্তে যাওয়ার সম্ভাবনা এসেছে। আবার এমনও হতে পারে রাশিয়ার ঘনিষ্ঠতা আরও যাতে না বেড়ে যায় তার জন্য শুল্ক চুক্তি ভারতের পক্ষে করার জন্য আমেরিকা আপাতত কিল হজম করতেও পারে। কিন্তু এখনকার আলোচনা রুশ ভারত দ্বিপাক্ষিক দেয়া নেয়ার সম্পর্ক পেরিয়ে বাংলাদেশের ওপরে কী প্রভাব ফেলছে ও ফেলতে পারে সেই বিষয়টি নিয়ে, এবং পরিস্থিতি যেখানে দাঁড়িয়ে সেখানে আগামী দিনে আমেরিকা বাংলাদেশ নিয়ে কি ভাববে এবং কোন পথে চলবে কিংবা চলতে বাধ্য হবে, এই বিষয়টি নিয়ে এখনকার আলোচনা। প্রথমেই একদম সুস্পষ্টভাবে জানিয়ে রাখছি, এই সফরকালে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার সরাসরি কোনো কথা হয়নি। এখনো পর্যন্ত কোনো নির্ভরযোগ্য বা আনুষ্ঠানিক সূত্র থেকে নিশ্চিত করা হয়নি যে ভ্লাদিমির পুতিনের সঙ্গে শেখ হাসিনার কোনো বৈঠক হয়েছে। যদিও শেখ হাসিনা বর্তমানে ভারতেই বা দিল্লিতে অবস্থান করছেন এবং পুতিনের সফরের সময় তাদের সাক্ষাৎ নিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম ও কিছু অনির্ভরযোগ্য সূত্রে গুঞ্জন ছড়িয়েছিল যে দুজনের দেখা হয়েছে, তবে বাস্তবে তাদের মধ্যে বৈঠকের কোনো প্রমাণ পাওয়া যায়নি। দুই দেশের পক্ষ থেকে যে আলোচনার আধিকারিক সূচি বেরিয়েছে সেখানেও কোথাও এই সাক্ষাতের কথা নেই। প্রশ্ন উঠতে পারে, পুতিনের সঙ্গে হাসিনার কোনো সরাসরি কথা না হয়নি, মেনে নেওয়া গেল, কিন্তু শেখ হাসিনা ও বাংলাদেশ নিয়ে কি কোনো কথা হয়নি রাশিয়ার সঙ্গে ভারতের? এই সফরকালে এই প্রসঙ্গে খবর আছে প্রায় 200 প্রতিনিধি বা সদস্য নিয়ে পুতিন সাহেব এসেছিলেন এই সফরে। তার মধ্যে পুতিনের মন্ত্রিসভার বেশ কিছু উচ্চপদস্থ মন্ত্রীও ছিলেন। তারা যে সবসময় পুতিনের সঙ্গে সব আলোচনাতে হাজির ছিলেন এমন নয়, তারা বিভিন্ন পর্যায়ে আলাদাভাবেও বহু বৈঠক করেছেন, বহু আলোচনা ও সিদ্ধান্ত হয়েছে। এই সিদ্ধান্তের অনেকগুলোই হচ্ছে পারস্পরিক সহমতের ভিত্তিতে এবং সেগুলো মৌখিকভাবে সেগুলোকে লিপিবদ্ধ নয়। এই সফরে পুতিনের সঙ্গে আগেই বলেছি একটি বড় অত্যন্ত উচ্চপদস্থ প্রতিনিধি দল ভারতে এসেছিল, বিশেষ করে অর্থনৈতিক ও সামরিক সম্পর্ক জোরদারের লক্ষ্যে তার মন্ত্রিসভার পুতিন মন্ত্রিসভার 7 জন গুরুত্বপূর্ণ মন্ত্রী এই দলে ছিলেন। পুতিনের সফর সঙ্গী হিসেবে আসা 7 জন মন্ত্রী কে কে তাদের নামগুলো বলছি। আন্দ্রে বেলোসভ, রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী। অ্যান্টন সিলওয়ানভ, তিনি হচ্ছেন রাশিয়ার অর্থমন্ত্রী। ম্যাক্সিম রেশেতনিকভ, তিনি হচ্ছেন অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রী রাশিয়ার। এরপরে আছেন ওকসানা লুট, ইনি হচ্ছেন রাশিয়ার কৃষিমন্ত্রী। এরপরে মিখাইল মুরাস্কো, ইনি হচ্ছেন রাশিয়ার স্বাস্থ্যমন্ত্রী। এরপরে ভ্লাদিমির কলোকলতসেভ, তিনি হচ্ছেন সেখানকার রাশিয়ার স্বরাষ্ট্রমন্ত্রী। এবং সর্বশেষ আন্দ্রে নিকিতিন, তিনি হচ্ছেন পরিবহন মন্ত্রী। এই সফর সংক্রান্ত নথিতে তাকে পরিবহন মন্ত্রী হিসেবেই উল্লেখ করা হয়েছে। মন্ত্রিসভার সদস্যদের বাইরেও প্রতিনিধি দলে ছিলেন রাশিয়ার প্রথম উপপ্রধানমন্ত্রী, ফার্স্ট ডেপুটি প্রাইম মিনিস্টার ডেনিস মান্তুরভ, কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর এলভিরা নাবিউলিনা এবং রাশিয়ার রাষ্ট্রায়ত্ত তেল কোম্পানি রোসনেফট, যার উপরে
আমেরিকা স্যাংশন দিয়েছে সেই রোসনেফটের প্রধান নির্বাহী অফিসার, যিনি নির্বাহী, ইগর সেচিন। এদের মধ্যে বিশেষ করে রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রী আন্দ্রে বেলোসভের সঙ্গে দীর্ঘ বৈঠক হয়েছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিংয়ের। সেই বৈঠকে উপস্থিত ছিলেন ভারতের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং তিনি ছাড়া ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ জেনারেল অনিল চৌহান। অসমর্থিত কিন্তু অত্যন্ত বিশ্বাসযোগ্য সূত্র থেকে জেনেছি এই বৈঠকে বাংলাদেশ সমস্যার সমাধান নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে। কি সেই আলোচনা? এক, আমেরিকা চাইছে ফেব্রুয়ারির নির্বাচন যাতে না হয় সেই ব্যবস্থা করতে। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে যে অচল অবস্থা তৈরি হয়েছে, কাতারের রয়্যাল এয়ার অ্যাম্বুলেন্স আসা নিয়ে যে হাস্যকর পরিস্থিতি তৈরি হয়েছে, যেভাবে কাতার না জার্মানি কে বিমান পাঠাবে এই নিয়ে একটা আন্তর্জাতিক ভাড়ামি শুরু হয়েছে, যেভাবে একের পর এক খালেদা জিয়ার জীবিত অথবা মৃতদেহের লন্ডন যাত্রা পিছোতে পিছোতে আপাতত 9 তারিখে এসে পৌঁছেছে, তাতে সন্দেহ করার যথেষ্ট কারণ আছে যে এই যাত্রার দিন পিছোতে পিছোতে আরও পেছাবে, পেছোতে পেছোতে 15ই ডিসেম্বর মধ্যরাত পর্যন্ত গড়াবে এবং 16 তারিখে বাংলাদেশের 16 তারিখে বাংলাদেশের যে তাদের স্বাধীনতা দিবস, বাংলাদেশের 16ই ডিসেম্বর দিবসের আসার সঙ্গে সঙ্গে সরকারের তরফ থেকে, হাসপাতালের তরফ থেকে ঘোষণা করা হবে, গভীর বেদনার সঙ্গে জানাচ্ছি দেশনেত্রী খালেদা জিয়া আর আমাদের মধ্যে নাই, আমরা তার আত্মার জন্য ইত্যাদি 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 লিখে নিন। এই ঘোষণার সঙ্গে সঙ্গে সরকার ও বিএনপি নেতৃত্ব নিজের নিজের ভাষায় দেশের মানুষকে রাস্তায় আসতে এবং তুমুলভাবে গণ্ডগোল পাকাতে প্ররোচিত করবে। বিএনপি তারা সরকারের বিরুদ্ধে আন্দোলনে নামবে, আর সরকারের দল তারা এনসিপি জামাত তারা বিএনপির গুন্ডাগর্দি থামাতে রাস্তায় নামবে। আর সেই যে প্রচণ্ড গণ্ডগোল হবে, সেই গণ্ডগোলের মধ্যে নির্বাচন কিভাবে হতে পারে? সুতরাং নির্বাচন স্থগিত। আর এই প্ল্যান মাফিক নির্বাচন কমিশন ভোটের দিনক্ষণ এখনো ঘোষণা করেনি, যদিও তারা বলেছিল নির্বাচনের 2 মাস আগে দিন ঘোষণা হবে। তাহলে ফেব্রুয়ারির 8 কিংবা 10 তারিখে যদি নির্বাচন হয়, তার আগের 2 মাস তো এসে গেল, এখনো কিচ্ছু হলো না কেন? এমন পরিস্থিতি হলে কি করবে ভারত? সেই আলোচনা করেছেন ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাশিয়ায় তার কাউন্টার পার্টের সঙ্গে। যতদূর খবর পেয়েছি তেমন পরিস্থিতিতে ভারত সামরিক অভিযান চালাবে বাংলাদেশে। সার্জিক্যাল স্ট্রাইকের সঙ্গে আরও কিছু উদ্দেশ্য থাকবে, যার মধ্যে প্রাথমিকভাবে অন্যতম হলো রংপুর ও চট্টগ্রাম দখল করে সেখানে শেখ হাসিনার সরকারকে প্রাথমিকভাবে প্রতিষ্ঠা করা, তারপর সেই সরকার সমস্ত বাংলাদেশকে দখল করার এবং এই রাজাকার মুক্ত করার লড়াইতে নামবে এবং শেখ হাসিনার সরকার সারা দেশে প্রতিষ্ঠা হবে। আমেরিকা বেগরবাই করবে মনে হয় না, করতে চাইলে ভারতের পাশে সর্বশক্তি নিয়ে দাঁড়াবে রাশিয়া, সেই 71-এর মতো। সেবার যেমন 7th ফ্লিট আমেরিকার 7ম নৌবহর সেটা চট্টগ্রামের দিকে যাত্রা শুরু করেছিল, কিন্তু রাশিয়ার নৌবহর পাল্টা এসে তার যাত্রা আটকে দেয়। এবারও দরকার হলে সেই জায়গায় যাবে। ট্রাম্প অত বড় ভুল আর করবে না। আমি মনে করি পুতিন হাসিনার দেখা হয়েছে কিনা, কথা হয়েছে কিনা, তার চেয়ে অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ হলো রুশ প্রতিরক্ষা মন্ত্রীর সঙ্গে ভারতের ডিফেন্স স্টাবলিশমেন্টের এই বড় কর্তাদের এই বৈঠক, তাই নয় কি? আপনিই বলুন প্রিয় দর্শক, এই বিষয়ে আপনার মতামত চাই। ঢাকায় সরকার পরিবর্তন হচ্ছে, এটা ছিল রোজকার ঘটনা। সরকার তখন চুপ, কিন্তু বিরামহীন প্রচারণা চলল। শেখ হাসিনাও নিরাপদ দূরত্বে থেকে ঘি ঢাললেন। ভারত সরকার ব্যবসা বাণিজ্য বন্ধ করে দিল, বন্ধ হলো ভিসা, এমনকি মানবিক ভিসাও। সীমিত হয়ে গেল যোগাযোগ। ভারতের ভোজ্য তেলের রমরমা ব্যবসা ছিল ঢাকায়, সেটা গেল আমেরিকায়। পাকিস্তান পেল কাপড় চোপড়ের ব্যবসা,
চীন তো হাসপাতাল খুলে বসলো, এমনকি হালাল রেস্টুরেন্টও, পর্যটক আর চিকিৎসার জন্য রোগীরা ছুটছেন কুনমিংয়ে। এদিকে ভারতীয় নেতৃবৃন্দের বক্তৃতা বিবৃতির ভাষাও বদলে গেল, মানুষ হত্যাও বেড়ে গেল সীমান্তে। দুদেশের মধ্যে স্বাভাবিক কূটনৈতিক সম্পর্ক স্থবির হয়ে গেল, অঘোষিত রণাঙ্গনে পরিণত হলো দুদেশের সীমান্ত। এর আগে 5ই আগস্ট সীমান্ত খুলে দিল ভারত, দল বেঁধে আওয়ামী লীগের নেতাকর্মীরা দেশ ছাড়লেন। অসমর্থিত খবর, প্রায় 50,000 নেতাকর্মী আশ্রয় নিলেন ভারতে। এভাবেই চলল প্রায় 10 মাস। জুন থেকে নাটকীয় পরিবর্তনের দিকে পরিস্থিতি গড়াতে শুরু করলো। ইউরোপীয় একটি দেশের দুতিয়ালিতে ভিন্ন এক পরিস্থিতি। দরজা খুলল আলোচনার, সীমিত পর্যায়ের যোগাযোগ, তবে সংশয় আর সন্দেহ মাঝখানে দেয়াল হয়ে রইল। কোথায় যেন গোলমাল। তৃতীয় দেশটি আলোচনার তাগিদ দিল। যুক্তরাষ্ট্রের ভূমিকাও এখানে অনেকখানি। তারা জানিয়ে দিল, বাংলাদেশ ভারত সম্পর্কে টানাপোড়েন কাম্য নয়। ভূ রাজনৈতিক কারণে দুদেশের সম্পর্ক স্বাভাবিক করার বিকল্প নেই। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট ক্রিস্টেনসেন এমন বার্তা নিয়ে খুব শিগগিরই ঢাকায় আসছেন। এটি খানিকটা ভুল বলা যায়। নবনিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত হচ্ছেন সার্জিও গো। তিনি বর্তমানে ভারতেই আছেন, অবস্থান করছেন, ভারতে এসছেন, গত মাসেই ভারতে এসছেন। এই পটভূমিতেই ভারতের নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল ও বাংলাদেশের নিরাপত্তা উপদেষ্টা ডক্টর খলিলুর রহমানের মধ্যে যোগাযোগ স্থাপিত হয়। প্রাথমিক আলোচনার পর দিল্লিতে ডক্টর খলিলকে আমন্ত্রণ জানান অজিত দোভাল। বৈঠকটি হয় অত্যন্ত আন্তরিক পরিবেশে। দুপক্ষের মধ্যে বিদ্যমান দূরত্ব কমানোর তাগিদ আসে অনেকটা অপ্রত্যাশিতভাবে। সম্পর্ক স্বাভাবিক করার দিকে মনোযোগ দেন তারা। এর আগের খবর, ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী অনেকটা নাটকীয়ভাবে বাংলাদেশ সম্পর্কে তার নীতি পরিবর্তনের পক্ষে মত দেন। জাতীয় নেত্রী বেগম খালেদা জিয়ার অসুস্থতায় নরেন্দ্র মোদীর টুইট এরই স্পষ্ট ইঙ্গিত দেয়। এজেন্সি নির্ভর কৌশল বাদ দিয়ে মোদী রাজনৈতিকভাবে সম্পর্ক উন্নয়নের সিদ্ধান্ত নেন নীতি নির্ধারকদের বৈঠকে। দুদেশের মধ্যে 15 মাস কূটনীতি ছিল অনেকটা অনুপস্থিত। এজেন্সির ওপর নির্ভরশীল ছিল ভারতের নীতি নির্ধারকরা। পর্যালোচনা করে তারা দেখতে পান ওই কৌশল ভুলে ভরা। এতে সম্পর্কের উন্নতি হবে না, বরং আরো তিক্ততা বাড়বে। ঢাকায় ভারত বিরোধী কাফেলা আরো লম্বা হবে। দুদেশের সম্পর্ক উন্নয়নে সর্বোচ্চ অগ্রাধিকার দিয়ে নীতি কৌশল সাজালেন নরেন্দ্র মোদী। কূটনৈতিক সূত্রগুলো বলছে, নরেন্দ্র মোদী নিজেই এখন বাংলাদেশ পরিস্থিতি পর্যবেক্ষণ করবেন। নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভালকে সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব দিয়েছেন ইতিমধ্যেই। ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা ও দিল্লিতে বাংলাদেশের হাই কমিশনার রিয়াজ হামিদুল্লাহ আরো সক্রিয় হলেন। অন্তর্বর্তী প্রশাসনের প্রধান ডক্টর মোহাম্মদ ইউনূসের ঘোষিত নীতি নিয়ে এগুতে থাকলেন ডক্টর খলিল। কে ছোট কে বড় বিবেচনায় নয়, ইউনূস বিশ্বাস করেন সমতার ভিত্তিতে সম্পর্ক। খলিল দিল্লির বৈঠকে এটাই তুলে ধরলেন। সংবিধানে আছে সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সাথে শত্রুতা নয়। এই দৃষ্টিভঙ্গির কিঞ্চিত পরিবর্তন, বন্ধুর সঙ্গে বন্ধুত্ব, এটাই এখন অগ্রাধিকার। খলিল দোভাল বৈঠকে কি আলোচনা হয়েছে জানা যায়নি, এ নিয়ে কেউ কথা বলছেন না। তবে ধারণা করা হচ্ছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা সম্পর্কে সুনির্দিষ্টভাবে আলোচনা হয়েছে। ভারতীয় পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের সাম্প্রতিক বক্তব্যে এই ইঙ্গিতই পাওয়া যায়। ভারতীয় নীতি নির্ধারকরা এখন বিশ্বাস করতে শুরু করেছেন তাদের নীতি কৌশলের কারণে ঢাকায় ভারত বিরোধী প্রচারণায় শুধু বাড়েনি, এই সুযোগে অন্য একটি শক্তি ঢুকে পড়েছে, যা একসময় উদ্বেগের কারণ হতে পারে। 71 সনে বাংলাদেশ প্রতিষ্ঠায় ভারতের যে অবদান ছিল তাও মানুষ ভুলে যাবে। আওয়ামী লীগের সঙ্গে সম্পর্কের পুনর্মূল্যায়নের পরামর্শ দেন কেউ কেউ। তারা বলেন, বাংলাদেশকে কোনো অবস্থাতেই হাতছাড়া করা যাবে না, হাত বাড়াতে হবে বন্ধুত্বের, সম্পর্ক করতে হবে স্বাভাবিক। ঢাকার তরফে বলা হয়েছে, দরজা খোলা, যে কেউ আসতে পারে, আমরা কাউকে বিশেষভাবে আমন্ত্রণ জানাইনি। এখানে বলে রাখা ভালো, এই মুহূর্তে ভারতের ভেতরেই বাংলাদেশ নীতির কড়া সমালোচনা করছেন কেউ কেউ। এরই মধ্যে বাংলাদেশ বিরোধী প্রচারণা কিছুটা থেমেছে, বদলে গেছে মিডিয়ার শিরোনামও। বিশ্লেষকরা বলছেন, ভুল নীতির কারণে একইভাবে দক্ষিণ এশিয়ার অন্য দেশগুলো ভারত থেকে নিরাপদ দূরত্বে চলে যাচ্ছে, যার সুযোগ নিচ্ছে দূরের এবং কাছের শক্তি। এই ছিল মতিউর রহমান চৌধুরীর মন্তব্য প্রতিবেদন। কিন্তু এই মন্তব্য প্রতিবেদনটা খানিকটা একপেশে মন্তব্য প্রতিবেদন। ভারতের নীতির আসলে এখনো পর্যন্ত কোনো পরিবর্তন হয়নি, এটাই হচ্ছে মোদ্দা কথা। গতকালকে
এস জয়শঙ্কর ভারতের বিদেশ মন্ত্রী এনডিটিভির এক সাক্ষাৎকারে যে মন্তব্যগুলো করেছেন যে ভারত বাংলাদেশে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন দেখতে চায়, এবং এর কথাও বলেছেন যে বর্তমান যে সরকারটি আছে কিংবা বর্তমান যে রাজনৈতিক ব্যবস্থা আছে তারা অভিযোগ করছে যে অতীতের নির্বাচন ছিল প্রশ্নবিদ্ধ। প্রশ্নবিদ্ধ যদি নির্বাচনই হয় তাহলে বাংলাদেশ আরেকটা প্রশ্নবিদ্ধ নির্বাচনের দিকে এগুচ্ছে। এ বিষয়ে ভারতের ঘোর আপত্তি আছে। বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রী ভারতে অবস্থান করছেন। বাংলাদেশের নির্বাসিত প্রধানমন্ত্রীকে ফেরত পাঠানোর ব্যাপারে ভারতের নীতি এখনো পর্যন্ত অটল। 2 ধাপে বাংলাদেশ সরকার চিঠি দিয়েছে, সেই চিঠির একটিরও জবাব দেননি, এবং ভারত শেখ হাসিনার ব্যাপারে কোনো হস্তক্ষেপ করবেন না। নীতির পরিবর্তনটা কিভাবে হলো? মতিউর রহমান চৌধুরী তার মন্তব্য প্রতিবেদনে বলছেন যে ভারতের ভোজ্য তেলের রমরমা ব্যবসা ছিল ঢাকায়, সেটা গেল আমেরিকায়। আমেরিকায় গিয়ে বাংলাদেশকে লাভবান হয়েছে। বাংলাদেশকে বেশি দামে মার্কিন যুক্তরাষ্ট্র থেকে সয়াবিন তেল কিনতে হচ্ছে বা হবে, যে সয়াবিন তেল ভোক্তা, বাংলাদেশের ভোক্তাদের পকেট কাটবে, ভারত থেকে এলে সেটা আমাদের জন্য সাশ্রয়ী মূল্যে আমরা পেতাম। এরকম নানা ক্ষেত্রে পকেট কাটার একটা করে ব্যবস্থা তৈরি হয়েছে। পাকিস্তান পেল কাপড় চোপড়ের ব্যবসা। মতিউর রহমানের প্রতিবেদনে এমনটা বলা হচ্ছে। পাকিস্তানি কাপড় চোপড় দিয়ে যদি আমরা চলি, আমাদের জীবন শেষ। একটি উদাহরণই যথেষ্ট, যে আমাদের এই যে গার্মেন্টস শিল্পের 85% কাঁচামাল ভারত থেকে আমদানি, এখনো পর্যন্ত আমদানি হয়। মতিউর রহমান চৌধুরী তার মন্তব্যে প্রতিবেদনে বলছেন যে কাপড় চোপড়ের ব্যবসা গেছে পাকিস্তানে। নো, ভারতের হাতেই আছে এখনো পর্যন্ত, এবং ভারত নির্ভরতা আছে। ভারত থেকে পাকিস্তানের সেই সক্ষমতাও নেই। আমাদের যে চাহিদা সেই অনুযায়ী যে যোগান দেবে সেই সক্ষমতাও নেই। কিংবা আমরা যদি দূর দেশ থেকে তুলা বা সুতা আমদানি করতে যাই, ভারতের থেকে না হলে 20-25% বেশি দামে কিনতে হবে। আমাদের পণ্যের দাম বেড়ে যাবে, আমরা বিদেশে মার্কেট হারাবো, এমন নানা রকম সংকট তৈরি হবে। চীন তো হাসপাতাল খুলে বসলো বাংলাদেশে, এমন কথা বলছেন মতিউর রহমান চৌধুরী। আজকে 1.5 বছর হতে চললো, চীনের হাসপাতাল হয়েছে কোথায়? রংপুরে হওয়ার কথা, উত্তরবঙ্গে। উত্তরবঙ্গের কোন মানুষ বলবেন যে একটা ইট পড়েছে কোনো মাটিতে? এই কথাবার্তাগুলোকে কিভাবে মূল্যায়ন করব? ভাওতাবাজি কথাবার্তা, গাল গল্পের কথাবার্তা। তেমনটাই মনে হচ্ছে। আমরা 1.5 বছর ধরে শুনছি যে বাংলাদেশে চীনের হাসপাতাল হচ্ছে না, কোনো অগ্রগতি নেই এ ব্যাপারে। পর্যটক আর চিকিৎসার জন্য রোগীরা ছুটছেন কুনমিংয়ে, পর্যটনের জন্য চীনে যাচ্ছেন, আমরা তো জানি না আসলে। কিংবা রোগীরা কুনমিংয়ে চিকিৎসার জন্য, কুনমিংয়ে বিশেষ হাসপাতাল বাংলাদেশের জন্য বরাদ্দ করেছে চীন, সেখানে যাচ্ছে, এমন কোন তথ্য পরিসংখ্যান কি আছে? এগুলো শুধু গাল গল্প ছাড়া আসলে কিছুই নয়। আবার খালেদা জিয়ার অসুস্থতায় সমবেদনা জানিয়েছেন নরেন্দ্র মোদী, চিকিৎসা সহায়তা দিতে চেয়েছেন। এটিকেও অনেকে দেখছেন যে ভারতের সম্পর্কের নাটকীয় মোড়। এবং ভারত বাংলাদেশ সম্পর্কের নাটকীয় মোড়টা কোথায় আমরা তো সাদা চোখে দেখতে পাচ্ছি না। যারা ভারত বিরোধী, যারা আওয়ামী লীগ বিরোধী, যারা স্বাধীনতা বিরোধী, যারা মুক্তিযুদ্ধ বিরোধী, তারা হয়তো দেখতে পারতে পারেন। তারা ভারতকে অসহায় বলতে পারেন যে ভারত অসহায়, ভারত ঠেকাই পড়ে বাংলাদেশের সাথে সম্পর্ক রাখবে। আরে বাবা, বাংলাদেশ কি হয়ে গেছে? বাংলাদেশকে যদি ব্লক করে দেয় ভারত, তাতে ভারতের কিচ্ছু যায় আসে না। এগুলো আসলে অপব্যাখ্যা ছাড়া কিছু নয়। আমি এটিকে এইভাবেই দেখছি যে ভারত বাংলাদেশ নাটকীয় মোড় সম্পর্কে কোনোভাবেই হয়নি। আজ থেকে 1.5 বছর, 16-17 মাস আগে যেমনটা ছিল একটা বন্ধাত্মপূর্ণ সম্পর্ক, সেই বন্ধাত্মপূর্ণ সম্পর্ক এখনো পর্যন্ত আছে। এই সম্পর্কের উন্নয়ন একমাত্র হতে পারে একটি অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠু নির্বাচন এবং নির্বাচিত সরকারের মাধ্যমে। ভারত এটি বরাবর বলে আসছে এবং সেটিতেই ভারত এখন পর্যন্ত বিশ্বাস করে বলেই আমরা মনে করি। এই মুহূর্তে এ পর্যন্ত। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।